গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 10টা বাজছে। আমার ব্লগটা শুরু হলো। আমি চাম্পাহাটি থেকে এসে গেছি, রবিবার দিন এসেছি, হয়েছে 2-3 দিন হয়েছে। আমার প্রচুর প্ল্যান্ডিং ব্লগ রয়েছে চাম্পাহাটি, সেগুলোই আমি এক এক করে ছাড়ছিলাম বলে আমি আর ব্লগ নতুন করে শ্যুট করিনি। আজকে থেকে আবার করছি। আজকে হচ্ছে বুধবার আর কি, আজকে সম্ভবত 11 তারিখ। আমি 11ই জুন থেকে আবার ব্লগটা শুরু করছি। চাম্পাহাটি যাওয়ার আগে একটা ব্লগে আমি বলেছিলাম যে হয়তো ওই চন্দন জবা গাছটা, যেটা আমার কাছে নিছক গাছ নয়, যেটা হয়তো কোনোদিনই আমাকে ফুল না দিলেও হয়তো আমি গাছটাকে রেখে দিতাম, কিন্তু ওই আর কি কিছু কারণবশত গাছটাকে হয়তো আমি ভেবেওছিলাম যে বাদ দিয়ে দেবো। আমি যেদিনকে ফিরেছি চাম্পাহাটি থেকে, আমি দেখছি ছাদ, মানে এই আমাদের যে ছাদের যে দরজাটা রয়েছে, গ্রিলের যে দরজাটা, মানে এটা, এর ফাঁক দিয়ে দেখছি যে আগের দিন যেহেতু ঝড় বৃষ্টির মতন হয়েছিল, তো ওই জবা গাছটা উল্টে পড়ে আছে। তো আমি একটু অভিমান করে ওকে টপটাকে তুলে আর দাঁড় করাইনি। আর ঠিক আছে, ফুল টুল যখন হচ্ছে না তাহলে বাদ দিয়ে দেবো। পরের দিনকা আমি যখন গাছটাকে তুলে ফেলতেই এসেছি, তখন একটা অবাককর কাণ্ড, একসাথে 11খানা কুড়ি এসেছে এবং তার মধ্যে 2টো ফুলও ফুটেছে। কালকেও একটা ফুল ফুটবে। প্রত্যেকটা ডালে একটা করে কুড়ি এসেছে। মানে এই জন্যেই কি আর বলবো, আমার ওটা খুবই আনন্দের একটা মুহূর্ত আর কি। আমি না কোনো সময় ওরকম নয় যে গাছে ফল হচ্ছে না বা ফুল হচ্ছে না বলে আমি গাছটাকে বাদ দিয়ে দিলাম, ওই মানসিকতা আমার নেই। আমি মনে করি গাছ আপনার বাড়িতে আছে মানে আপনি অক্সিজেনটা পাচ্ছেন, ফ্রেশ অক্সিজেনটা। যত গাছ আপনি লাগাবেন তত আপনার লাংসের প্রবলেম দূর হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। কারণ 24 ঘন্টা বা 48 ঘন্টা 72 ঘন্টা কেউ এসিতে থাকতে পারে না। এসিতে থাকাটাই যে খুব হেলদি তা তো নয়। আপনি যত একটা প্রাকৃতিক হাওয়া নিজের গায়ে লাগাবেন সেটা অনেক বেশি হেলদি। তাই সেক্ষেত্রে গাছ থাকাটা প্রয়োজন। হ্যাঁ, আপনি হয়তো একটা ফুল গাছ এনে লাগিয়েছেন, তার পেছনে প্রচুর খাটাখাটনি করেছেন, সে হয়তো আপনাকে আপনার খাটনি অনুযায়ী ফলটা আপনি হয়তো পাননি। আপনি ভেবেছিলেন এই গাছটা এনেছিলাম, আমি এই গাছ থেকে 6খানা ফুল পাবো, এই আশা করে লাগিয়েছি, 6খানার জায়গাতে আমি তো কিছুই পেলাম না। কিন্তু এই যে ব্যাপারটা, এটা তো আমাদের জীবনের ক্ষেত্রেও হয়ে থাকে। আমরা তো জীবনের কাছ থেকে অনেক কিছু আশা করি, এই চাকরি করব, এই খাবো, এই পড়বো, এইখানে যাব, সবটাই কি পাই না। আমাদের জীবনের পেছনেও আমাদের প্রচুর খাটনি থাকে, এফার্ট থাকে, স্বপ্ন থাকে। সব স্বপ্নই কি পূরণ হয় না। তো জীবনটাকে তো আমরা কেউ ছুঁড়ে ফেলে দিই না, তাই না? কিন্তু গাছ টাছের ক্ষেত্রে আমরা আবার চট করে ডিসাইড করে ফেলি যে ছুঁড়ে ফেলে দেবো। তো এই জিনিসগুলো না মনের মধ্যে আনবেন না, এটাই আর কি। আর চলুন দেখাই, তার আগে লাল জবা গাছটাতেও তো প্রচুর জবা ফুল হয়েইছে। মিলিবাগ হয়ে যায় জবা গাছে, যেটা হয় সেটা হচ্ছে মিলিবাগ হয়ে যায়। যখনই আপনি দেখবেন যে মিলিবাগ হয়েছে না, তখন ওই ডালটাকে কেটে বাদ দিয়ে দেবেন। যেমন ধরুন, আপনি হয়তো দেখলেন যে এই ডালটাতে মিলিবাগ হয়েছে, সাধারণত এরকম পোর্শনে মিলিবাগ হয়, তো আপনি জাস্ট এইখান থেকে বাদ দিয়ে দেবেন। এখানেও প্রচুর, তো এই গাছটা তো প্রচুর হচ্ছেই। আমি ইকুয়ালি সব গাছেরই যত্ন করি, শুধু যে চন্দন জবা গাছটার করেছি তা না, সব কটা গাছেরই করেছি। সব কটা গাছই এখন হচ্ছে আর কি। আস্তে আস্তে সারও দিতে হবে। আজকে গমগুলোকে রোদে দেওয়া হয়েছে, কারণ 1 সপ্তাহ যেহেতু বাড়ি ছিলাম না, এই গমগুলোতে পোকা হয়ে গিয়ে, পিঁপড়ে হয়ে গিয়ে একসা হয়েছে। ভালো করে রোদে না দিলে ভাঙানো যাবে না। আমার ভালোবাসার প্রতীক এই হচ্ছে আমার চন্দন জবা। এখানে একটা হয়েছে, কুড়িগুলো আগে, এই দেখুন, এইটা হয়তো বা কালকে পাবো। এই একটা হয়েছে, কুড়ি হয়েছে, এই একটা কুড়ি হয়েছে। তারপরে এই ভেতরে একেবারে ছোট্ট, একদম ছোট্ট একটা কুড়ি, এই যে একদমই ছোট্ট একটা কুড়ি, এই একটা কুড়ি হয়েছে। এইখানে একটা কুড়ি এসেছে, এইখানে একটা কুড়ি এসেছে, এইখানে একটা কুড়ি এসেছে। কুড়ি এসে যাবে, সেটা খুবই ছোট, মানে অত্যন্ত ছোট। এই যে এই একটা, দেখলেন তো, মিলিয়ে মিশিয়ে অনেক কটা কুড়ি এসেছে। জানেন তো বন্ধুরা, আমার কি মনে হয়, আমার সাথে সাথে মনে হয় আমার এই চন্দন জবা গাছের অভিমান হয়েছিল। তো যাই হোক, অভিমান বশত হয়তো ওই ফুলগুলো আমাকে উপহার হিসেবে দিল।
ভালোই লেগেছে। আমি সেদিনকে সত্যি খুব খুশি ছিলাম। আর যেদিনকার ব্লগ আপনারা দেখছেন, এটা তো প্রায় অনেক দিনের পুরনোই ব্লগ। আমি বিভিন্ন কারণবশত ব্লগ আর দিয়ে উঠতে পারিনি। তো এগুলো শুট করাই ছিল। তো এখন এই যে ভিডিওটা, এটা আমার মেয়ে করে দিচ্ছে। ওকে বলছি একটুখানি করে দে। কারণ স্ট্যান্ডে মোবাইল বসিয়ে ভিডিও করাটা আমার পক্ষে একেক সময় খুব অসম্ভবই হয়ে দাঁড়ায়। কারণ আমরা যারা ডেইলি ব্লগার, বিশেষত হাউসওয়াইফ, দূর থেকে দেখলে মনে হয় আমাদের জীবনটা খুব সহজ। যে সমস্ত মেয়েরা বা বউরা চাকরি করেন তারা ভাবেন যে হাউসওয়াইফদের জীবনটা খুব সহজ, তা কিন্তু নয় বন্ধুরা। ইকুয়ালি সবার জীবনই কঠিন। যারা চাকরি করছেন, চাকরি করে এসেও যারা সংসার সামলাচ্ছেন, তাদের জীবনটা যেমন কঠিন, তেমন আমরা যারা হাউসওয়াইফ তাদেরও জীবনটা কঠিন। কিন্তু ওই যে আমাদের সমাজে কিছু মানুষের মানসিকতা রয়েছে, তারা মনে করে যে বাড়ির মানে যারা হাউসওয়াইফ তাদের জীবনটা ভীষণ সরল সাদাসিধে। আবার ইকুয়ালি যে সমস্ত মেয়েরা চাকরি করে তারা আবার, এটাও আমি অনেক মেয়েকে ভাবতে দেখেছি, তারা মনে করে যে আমরা তো চাকরি করি, আমরাই ইয়ে করি, যারা ঘরে, যে সমস্ত মেয়েরা ঘরে থাকে তারা বুঝি কিছুই করে না। কিন্তু ব্যাপারটা সেটা নয়। মেয়ে হয়ে অন্তত তাদের এই কথাটা বলাটা উচিত নয়। কেন বলে আমি জানি না। তো যাই হোক, এখন বাজে সকাল 10টা। আমার ছেলে এখন ঘুম থেকে উঠলো। ও ইদানিং করে অনেক লেটেই ঘুম থেকে উঠছে। আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। ওর তো স্কুলটা এই সময় ছুটিই ছিল, মানে সামার ভ্যাকেশন চলছিল। আর আমি জামভাটি থেকে চলে এসেছি, তখন 2-3 দিন হয়েও গেছে। তখনকারই ব্লগ এটা আর কি। তো যেহেতু বাড়িতে ছিলাম না 1 সপ্তাহ, তো তোষকটা রোদে দেওয়ার কথা ভাবছি। যেমন ভাবনা তেমন কাজ। আর যেহেতু বাইরে খুব ভালোই রোদ এসেছে, তো সেই জন্য সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রোদে দিয়েও ফেললাম। আর তোষকটা রোদে দিতেই হয়, তার কারণ আমার ছেলে অনেক সময় কুকিরটি করে থাকে আর কি। তো যাই হোক, এখন এই সমস্ত কিছু ঘরের কাজকর্ম করছি। এগুলো অনেক কিছু মাথাতে চলতে থাকে সারা দিন ধরে, যে কিভাবে করে কি করলে সবটা ম্যানেজ করতে পারবো, এটাই আর কি। আমার পাড়াতে একটা বলতে পারেন যে আরেকটা বউ রয়েছে, এবং সে খুবই মানে আমার খুব ভালো লাগে তাকে। সে আমাকে একটা কথা এখনকার বলছে, তার ছেলেকে আমি পড়াতাম একটা সময়, তো তার সঙ্গে যখন কথা হয় মোটামুটি অনেকক্ষণই গল্প করি। সে আমাকে একটা কথা বলছে যে জানো তো, আমরা যারা হাউস ওয়াইফ আছে না, আমরা নিজেরা নিজেদের কাছে খুব খাটো করে দেখি। সেটা কিন্তু কখনোই দেখাটা উচিত নয়। আমার কাজ আমার কাছে ভালো, আমার কাছে মহান। অন্যের কি কি দেখলো আমার কি দরকার দেখার। আর এই কথাটা একদমই ঠিক। কারণ আপনি কেমন সেটা আপনি অন্যকে কখনোই প্রমাণ করতে পারবেন না। মানুষ আপনার সম্পর্কে যে ধারণাটা করে নেবে, করেই নেবে। তো যাই হোক, এখন এই মুহূর্তে গাছে মাটি দিয়ে দিচ্ছি। চন্দন জবা গাছে তো দিয়েছি, ইকুয়ালি সমস্ত টবগুলোতে দিয়েছি। যে যে টবে মাটি দেওয়ার প্রয়োজন ছিল, এবং তারপরে জামা কাপড়গুলোকে ধুয়ে কেচে মেলে দিচ্ছি। আমার কিন্তু চানটার সমস্ত কিছু করা হয়ে গেছে। আমার দেরি করে চান করতে মোটে ভালো লাগে না, আমি তাড়াতাড়ি চান করে নিই। এবং যেহেতু প্রচুর কাছাকাছি ছিল, মোটামুটি কাছাকাছি গুলো করে নিয়ে তারপরে চান করে ফেলেছি। এদিকে আমার ভেন্ডি গাছেও ভেন্ডি হচ্ছে, বেশ অনেক কটাই ভেন্ডি দেখা দিয়েছে। এই সমস্ত কিছু করতে করতে এখন এই মুহূর্তে পুজো করার সময় এসে গেছে। আর এত গরম লাগছে যে বলার নয়, প্রচন্ড পরিমাণে কিন্তু ঘামছি এই মুহূর্তে। তো যাই হোক, এই পুরো ভিডিওটাই আমার মেয়ে করে দিয়েছে। আর আজকে আমি কিছু নতুন জিনিস আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে, আমি ফ্লিপকার্টে একটা খুব ছোট প্রদীপের অর্ডার দিয়েছিলাম, যেটা আমার হনুমানজির সামনে আমি জ্বালাবো। এই হচ্ছে সেই ছোট প্রদীপটা। তো এই প্রদীপটাকে একটুখানি কর্পূর মিশ্রিত জল দিয়ে আমি শুদ্ধ করে নিচ্ছি। এটা হচ্ছে ভীমসেন কর্পূর। এটা ভীষণ ভালো কর্পূর, ভীষণ ভালো কর্পূর। তো এখন এই কর্পূর মিশ্রিত জল দিয়ে প্রদীপটাকে একটু শুদ্ধ করে নিয়ে সেখানে আমি হনুমানজির সামনে প্রদীপ জ্বালাবো। আমার এরকম একটা প্রদীপের খুব শখ ছিল, কিন্তু এত ছোট প্রদীপ আমি কিছুতেই বাজারে ছিলাম না। কারণ আমার যেহেতু জায়গাটা ছোট, খুব একটা বেশি বড় প্রদীপের প্রয়োজনীয়তা নেই, তাহলে আগুন ধরে যাওয়ার একটা ভয় তো থেকেই যাচ্ছে। তো যাই হোক, শেষমেশ আমি প্রদীপটা জ্বালিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে খুব শিগগিরই আপনাদের সাথে।